এখন দেখবেন ভ্রমণ বিষয়ক অনুষ্ঠান প্রবাসী বাংলার মুখ। পরিচালনা ইমারত হোসেন সোহাগ। পরিবেশিত হচ্ছে এলিন ফুড প্রোডাক্টসের সৌজন্যে। প্রবাসী বাংলার মুখ। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশীয় প্রবাসী টিভি সেটের সামনে বসে যারা আমাদের এলিন ফুড প্রবাসী বাংলার মুখ অনুষ্ঠান দেখছেন, সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। সাথে আছি আমি শান্তা জাহান। প্রবাসী বাংলার মুখ অনুষ্ঠানটি মূলত প্রবাসীদের অংশগ্রহণে একটি প্রামাণ্য চিত্র। এই অনুষ্ঠানটির স্পন্সর প্রতিষ্ঠান এলিন ফুড, আর আপনারা জানেন এলিন ফুড একটি রপ্তানিমুখী প্রতিষ্ঠান। প্রবাসী বাংলার মুখ অনুষ্ঠানের মাধ্যমে আমরা তুলে আনি প্রবাস জীবনের সুখ দুঃখ, হাসি কান্না, সাফল্য গাথা, বিনোদন সহ প্রবাসীদের যাপিত জীবন। তুলে আনি বিভিন্ন জনপদের ইতিহাস ও ঐতিহ্য। আমরা এসছি ইব্রি নামক একটি স্থানে, এই রেজাল্ট করিমের এই মার্কেটের কফিলাল আরাবিয়া শপিং সেন্টারের সামনে আমরা রয়েছি। প্রিয় দর্শক, এখন দেখবেন এই মার্কেটের উপর একটি বিশেষ প্রতিবেদন। মধ্যপ্রাচ্যের তেল সমৃদ্ধ দেশ ওমানের মাস্কাট থেকে প্রায় ৩০০ কিলোমিটার দূরে ইব্রিতে ব্যবসা বাণিজ্য করে সফলতা লাভ করেছেন ফেনী জেলার হাজী মোহাম্মদ রেজাউল করিম। ওমানিদের মাঝে ব্যাপক গ্রহণযোগ্যতা অর্জন করেছে তারই প্রতিষ্ঠিত কোম্পানি আল কাওয়াফিল গ্রুপ অফ কোম্পানি লিমিটেড, যার মধ্যে রয়েছে কয়েকটি হাইপার মার্কেট, বিল্ডিং ম্যাটেরিয়াল শপ, আল কাওয়াফিল আরবি রেস্টুরেন্ট সহ বেশ কয়েকটি প্রতিষ্ঠান। সকলেই প্রবাসীর আল কাওয়াফিল কোম্পানির পক্ষ থেকে অসহায় ও গরিবদের মাঝে বিভিন্ন অনুদান এবং সামাজিক কাজে অবদান রাখায় বাংলাদেশি হিসেবে বৃদ্ধি করেছেন দেশের সুনাম। হাজী রেজাউল করিম তার কোম্পানির পক্ষ থেকে আগামী 1 বছরের জন্য সাধারণ প্রবাসীদের জন্য 20% ডিসকাউন্টের ঘোষণা দেন। আল কাওয়াফিল গ্রুপের শতাধিক পণ্য রয়েছে, শুধুমাত্র কসমেটিক্স পণ্য ছাড়া বাকি সকল পণ্য এই অফারের আওতায় থাকবে বলে জানিয়েছেন কোম্পানিটির চেয়ারম্যান হাজী মোহাম্মদ রেজাউল করিম। কোম্পানির এমন অফারের ঘোষণায় বেশ প্রশংসিত হয়েছেন বাংলাদেশি এই ব্যবসায়ী। ওমানি ছাড়াও স্থানীয় বাংলাদেশি প্রবাসীরা বেশ খুশি তার এমন উদ্যোগে। প্রবাসীর মাটিতে কোনো বাংলাদেশের এমন দৃষ্টান্ত বিরল বলে জানিয়েছেন স্থানীয় বাংলাদেশি প্রবাসীরা। তার এমন উদ্যোগে খুশি বাংলাদেশিরা। 1991 সালে জীবিকার সন্ধানে ওমানে পাড়ি জমানো রেজাউল করিম জানান, তার প্রতিষ্ঠানে যথেষ্ট পরিমাণে বিভিন্ন দেশের শ্রমিক কাজ করছেন, কিন্তু তার ইচ্ছা শুধুমাত্র বাংলাদেশি শ্রমিকদের দিয়ে তার প্রতিষ্ঠানে কাজ করানো। তবে বিকল জটিলতায় তা সম্ভব হচ্ছে না। তাই তিনি সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করে বলেন, তার দাবি তিনি শুধুমাত্র ভালো কোয়ালিটির মালামাল বিক্রি করেন বলেই তার কোম্পানির এত সুনাম। প্রথম থেকে তো ব্যবসা করতেছি, ব্যবসা করতে করতে আমার আগে ছিল প্রথম আল ইদ্রিস শপিং সেন্টার। প্রথম আমি এখানে চিন্তা ভাবনা করলাম যে এই ডিস্ট্রিক্টে কোনো শপিং সেন্টার নাই, একটা শপিং সেন্টার যদি করি তাহলে এটা একটা অল আইটেম প্রোডাক্টগুলো রাখলে এটা মানে ভালো চলবে। তখন আল ইদ্রিস শপিং সেন্টার খুললাম, এরপরে খুললাম আল নাসেরি শপিং সেন্টার। ওটার পরে যাই চিন্তা করলাম যে না, এটা আমাকে অনেক ওমানিরা বললো যে এই নামে খোল আল কাওয়াফেল আরাবিয়া শপিং সেন্টার, কারণ আল কাওয়াফেল আরাবিয়া এটা একটা মানে ঐতিহ্যের প্রাচুর্যের এখানে নাম, অতীতের যে মানে আরবিদের খুব ফেমাস একটা নাম। তো এইটা নিয়ে একটা লাইসেন্স নতুন করে করলাম, তারপরে এটা এই মার্কেটটা শুরু করলাম আর কি কাজ। আলহামদুলিল্লাহ এটা 2 বছর হয়ে গেছে এখন এই মার্কেটটা, নতুনটা আর কি। এটা তো ভালো চলতেছে আলহামদুলিল্লাহ। এর মধ্যে তো আমাদের তো প্রোডাক্ট মনে করেন পারফিউম সেকশন, তারপরে জেন্টস রেডিমেড সেকশন, তারপরে লেডিস রেডিমেড সেকশন, বেবি স্যুট রেডিমেড সেকশন, টয়েস, টেলিফোন, ওয়াচ, কসমেটিক, হাউস হোল্ড, ইলেকট্রনিক, তারপরে বুক শপ, টেলারিং ম্যাটেরিয়াল, গিফট আইটেম, মানে আরো অন্য টেক্সটাইল, তারপরে শুজ আইটেম লেডিস এবং পুরুষের এবং বাচ্চাদের, মানে অল এভরিথিং, লাকিজ, ব্রিক পিস, কম্বল। একটা বাঙালি যদি বাড়ি যেতে হয় সে আর কোথাও একটা মাল কিনতে হবে না, সব মাল এখান থেকে একসাথে কিনে চলে যেতে পারবে। ভৈরব কমিউনিটি ইউকে লন্ডনের উদ্যোগে ইনফোর্ডের স্থানীয় একটি হলে জাঁকজমকভাবে 2020 সাল নতুন বছরকে বরণ করে নিয়েছে। এই উপলক্ষে আনন্দঘন পরিবেশে আনন্দ উল্লাস ও নৈশভোজের আয়োজন করা হয়। প্রবাসী ভৈরববাসীরা সপরিবারে ছোট ছোট নতুন প্রজন্মদের সাথে নিয়ে একটি মিলন মেলায় পরিণত হয় ছোট্ট একটি বাংলাদেশ। আমাদের লন্ডন প্রতিনিধি ফজলুল হক জানায়, লন্ডনে ইনফোর্ড বাংলাদেশি প্রবাসীদের সংগঠন ভৈরব কমিউনিটি ইউকে লন্ডন
প্রবাস জীবনে হাজারো কাজের মাঝে নতুন বছরকে বরণ করে নিল সংগঠনের সদস্যরা। এই জন্য বিভিন্ন আয়োজনমালায় সাজানো হয় পুরো অনুষ্ঠান। ছোটদের কবিতা পাঠ, নাচ গানে, বাঙালি দেশীয় খাবারের ভরপুর ছিল পুরো অনুষ্ঠান। অনুষ্ঠান পরিচালনা করেন আরমানুদ্দিন, মেহেদি হাসান, অঙ্কুর মিয়া। উপস্থিত ছিলেন হাজী মনিরুজ্জামান, নাদিবুর রহমান, কামরুল আমিন ভূঁইয়া, শাহ হুসাইন, তারেক রহমান, নেকবর মিয়া, সালাম, লিটন মিয়া এবং সাইফুল ইসলাম সহ আরো অনেকে। বাংলাদেশের মহান বিজয় দিবস উপলক্ষে বিজয়ের গান দিয়ে অনুষ্ঠান শুরু হয় এবং জাতীয় সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি করা হয়। সবশেষে দেশীয় খাবার দিয়ে উপস্থিত সকলকে আপ্যায়ন করা হয়। এ সময় বক্তারা নতুন বছর 2020 সাল বয়ে আনুক সবার জীবনে উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বলেন, আমাদের পুরাতন বছর বিদায় হলো, নতুন বছর আমাদের মাঝে আসছে। আমরা দোয়া করি আপনারা সবার কাছে, আমরা সবাই ভৈরববাসী যাহাতে নতুন বছর সুন্দর করে কাটাতে পারি। সবাইকে নিয়ে ইউকের মাটিতে সকল ভৈরববাসীকে নিয়ে আমরা সামনে এগিয়ে যাব এবং সকল ভৈরববাসী আমাদেরকে সহযোগিতা করবে। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা, শুভ নববর্ষ। আমরা এখানে আসছি সবাই মিলে নতুন বছরে একসাথে সবাই একটু গেট টুগেদার করলাম। হ্যাঁ, আগে পিছে যা আছে ভুল বাড়তে যা আছে সব আপনারা ক্ষমা করে ভৈরবের সবাই একত্র হয়ে থাকবেন। বাংলাদেশ বিজনেস কাউন্সিল দুবাইয়ের আয়োজনে সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যিক রাজধানী দুবাইয়ে 7 ও 8 জানুয়ারি ক্রাউন প্লাজায় গ্লোবাল বিজনেস সামিট অনুষ্ঠিত হয়েছে। চলতি মাসে কাতারে মেড ইন বাংলাদেশ নামে একক দেশভিত্তিক বাণিজ্য মেলা অনুষ্ঠিত হবে। মেলায় প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগ ও করণীয় প্রসঙ্গে এ সামিটে আলোচনার স্থান পায়। বাংলাদেশের সাথে বহির্বিশ্বের বাণিজ্যিক ঘাটতি পূরণ, বাংলাদেশি বিনিয়োগ, প্রবাসীদের নানা সুবিধা বৃদ্ধিকরণ সহ আর্থিক প্রতিষ্ঠানগুলো যাতে প্রবাসীদের পাশে সহজ শর্তে দাঁড়াতে পারে তা নিয়ে সরকারের কাছে কিভাবে একটি গঠনমূলক বার্তা পৌঁছে দেওয়া যায় এই নিয়ে আলোচনা হয়েছে এই বাণিজ্যিক সম্মেলনে। এদিকে সামিটের পর এক্সপো 2020 নিয়ে ব্যাপকভাবে উদ্যোগ গ্রহণ করতে যাচ্ছে প্রবাসী ব্যবসায়ীরা। এই প্রতিবেদকের সাথে আলাপকালে প্রবাসী ব্যবসায়ীরা জানান, আমরা নিজেরাই উদ্যোগ নিচ্ছি কিভাবে এক্সপোতে অংশগ্রহণ করা যায়। এক্ষেত্রে সরকারি গাইডলাইন পেলে আরো ভালো হতো। তবে আশা করছি ব্যবসায়ীদের সম্মিলিত উদ্যোগ থাকলে আমরা এগিয়ে যেতে পারবো। সামিট অনুষ্ঠিত হতে যাচ্ছে, আমি এই সামিটকে আমি স্বাগত জানাই। আমি প্রত্যাশা করি আগামী 2020 এক্সপোকে সামনে রেখে এই সামিট আমাদের জন্য বিশাল সফলতা বয়ে আনবে। এই সামিট আমরা যারা প্রবাসী ব্যবসায়ীরা আছি তাদের মধ্যে ব্যবসায়িক সম্পর্ক উন্নয়ন এবং এতদ অঞ্চলে বাংলাদেশের যে বাণিজ্য ঘাটতি রয়েছে তা পূরণে সহায়ক হবে। আমি আশাবাদী ইনশাআল্লাহ আমরা অংশগ্রহণ করবো। আমরা তো ইনশাআল্লাহ বাংলাদেশি হিসাবে তো 100% ইনশাআল্লাহ প্রার্থনা করি যে সফল করতে পারে, এই ধরনের দোয়া কামনা করি আমরা। সামিট প্রবাসী ব্যবসায়ীদের মাঝে সম্পর্ক উন্নয়ন সহ ব্যবসায়িক কার্যক্রমের বিস্তৃতি ও গতিশীলতা আনবে মনে করি। তবে এই উদ্যোগে আরো সমন্বয়ের প্রয়োজন আছে বলে তারা দাবি করেন। আমাদের বিভিন্নভাবে আমাদের সরকার বা অন্যান্য যে সংস্থাগুলি আছে সবাই যেন সহযোগিতা করে, আমরা যেন সামনে এটাকে বিভিন্নভাবে সামনে নিয়ে যেতে উপস্থাপনা করতে পারি এবং আমাদের দেশটাকে বাংলাদেশটাকে যেন সুন্দরভাবে প্রেজেন্টেশন করে আমরা ব্যবসা করে যেন সামনের দিকে এগিয়ে যেতে পারি। এক্সপোকে ঘিরে যদি আপনারা যদি বাংলাদেশ থেকে ম্যান পাওয়ার এক্সপোর্ট করতে চান, I would like to request the government just do the extreme level now, do the highest level now, and just do everything possible to open the visa categories for Bangladesh. তাহলে হবে কি, আপনি যদি জানুয়ারি ইভেন ফেব্রুয়ারি ভিতরেও যদি আপনাদের ভিসাটা ওপেন হয়ে যায়, আমাদের ভিসাটা ওপেন হয়ে যায় বাংলাদেশিদের জন্য, তাহলে ম্যাক্সিমাম কাজটা বাংলাদেশে চলে যাবে। তারা আরো বলেন, আমাদের ঐক্যবদ্ধ প্রয়াস বাংলাদেশের সাথে আরব আমিরাত সহ বিশ্বের নানান দেশের বাণিজ্য ঘাটতি পূরণ ও এক্সপো 2020 আয়োজনে বাংলাদেশি ব্যবসায়ীদের অবস্থান সুসংহত করবে। এই সামিটে আমরা যারা ব্যবসায়ীরা আছি তারা অংশগ্রহণের মাধ্যমে এটি সফল করতে চাই। আমি আশা করি এই বিজনেস সামিট আগামী 2020 এক্সপোতে বাংলাদেশের অবস্থানকে অত্যন্ত সুসংহত করবে। তাছাড়া বাংলাদেশের বাণিজ্যিক ঘাটতি পূরণের জন্য এই সামিট বিশাল ভূমিকা রাখবে। ব্যবসায়ীরা বলেন, এই সামিটের মাধ্যমে আমরা গ্লোবালি বাংলাদেশি ব্যবসায়ীদের যে সম্পর্ক তৈরি করেছি তা একটি শক্তি হিসেবে আবির্ভূত হবে এবং এই শক্তি বাংলাদেশকে সমৃদ্ধির পথে নিয়ে যাবে। সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশ বিজনেস কাউন্সিলের উদ্যোগে বিজনেস সামিট অনুষ্ঠিত হতে জেনে ভালো লাগছে। আমি আশা করি এই বিজনেসের সামিটের মাধ্যমে প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী তাদের ব্যবসার প্রসারিত করতে সুযোগ পাবে। আগামী এক্সপো 2020 বাংলাদেশি ব্যবসায়িকরা বিশ্ব
ব্যবসায়ীদের সাথে ব্যবসায়িকরা সম্পন্ন করে বাংলাদেশের বাণিজ্যিক ঘাটতি মেটাতে সক্ষম হবে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন প্রবাসী বাংলার মুখ। অনুষ্ঠানটি পরিবেশিত হচ্ছে এলিন ফুডের সৌজন্যে। অনুষ্ঠানের এই পর্যায়ে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। ফিরছি ঠিক বিরতির পরে আরো অনেক খবরাখবর নিয়ে। কোথাও যাবেন না, সাথে থাকুন আমাদের। প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পরে প্রবাসী বাংলার মুখ অনুষ্ঠানে। অনুষ্ঠানটি পরিবেশিত হচ্ছে এলিন ফুডের সৌজন্যে। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে। মানুষের কাছে পৃথিবীর তাবৎ সম্পদের মধ্যে সবচেয়ে আকর্ষণীয় ও চাহিদার শীর্ষে রয়েছে হীরা। পৃথিবী নামক ভূখণ্ডে সর্বপ্রথম দক্ষিণ আফ্রিকার কিম্বারলি হীরার খনি আবিষ্কৃত হয়। তাছাড়া পৃথিবীর সবচেয়ে বড় হীরার খনি দক্ষিণ আফ্রিকার এই কিম্বারলি মাইন, যেখানে রেকর্ড পরিমাণ হীরা উত্তোলন করা হয়। দক্ষিণ আফ্রিকার যত পর্যটকের সমাগম হয় তার একটি বড় অংশ আসে এই বিগ হোল বা দ্য কিম্বারলি মাইনকে কেন্দ্র করে। প্রায় 10টির মতো হীরার খনি রয়েছে আফ্রিকার এই দেশে, কিন্তু আর সব হীরার খনির চেয়ে কিম্বারলির কদর যেন একটু বেশি। রূপকথার গল্পের মতোই রহস্যে ঘেরা পৃথিবীর প্রথম এবং সবচেয়ে বড় এই হীরার খনি। হীরা ব্যবসায়ের পুরোধা প্রতিষ্ঠান ডি বিয়ার্স এই কিম্বারলি খনির মালিক ছিলেন। 1866 সালের মধ্যবর্তী সময়ে ডি বিয়ার্স এর মালিকানাধীন একটি ফার্মে ইরেসমাস জ্যাকব নামে এক ছেলে দক্ষিণ আফ্রিকার হোপ টাউনের অরেঞ্জ নদীর পাশে প্রথম হীরা খুঁজে পায়। পরবর্তীতে এই হীরার টুকরাকে ইউরেকা ডায়মন্ড নামে অভিহিত করা হয়। তখনকার স্টেট কলোনির গভর্নর স্যার ফিলিপ উড হাউসের কাছে তৎকালীন $1,500 তা বিক্রি হয়। কিম্বারলি খনিতে হীরা উত্তোলন শুরু হয় 1871 সালে, যা পরবর্তীতে 1914 সালের আগস্ট পর্যন্ত চলমান থাকে। 1870 থেকে 80 দশকের সময় পৃথিবীতে মোট হীরার 90 থেকে 95% হীরা উত্তোলিত হতো এই খনি থেকে। হীরা তুলতে গিয়ে এই 43 বছরে 50,000 খনি শ্রমিক মিলে যে গর্তটা খুঁড়েছেন সেটি এখন পৃথিবীর বৃহত্তম মনুষ্যসৃষ্ট গর্তগুলোর অন্যতম। পরিত্যক্ত হওয়ার পর থেকে এর নাম দেওয়া হয়েছে দ্য বিগ হোল কিম্বারলি। 42 একর জায়গা জুড়ে প্রায় 215 মিটার গভীর এই খনি থেকে কি পরিমাণ হীরা উত্তোলন করা হয়েছে জানলে চোখ কপালে উঠবে। 1,45,04,566 ক্যারেট বা 2,722 কিলোগ্রাম। তবে এসব হীরার দীপ্তি চোখকে শুধু ভাবিয়েই দেয় না, এর পেছনে লুকিয়ে আছে অনেক বেদনার গল্প। খনিতে কাজ করতে গিয়ে প্রাণ হারিয়েছেন অগণিত শ্রমিক, স্বজন হারাদের অশ্রুতে ভেসেছে কিম্বারলি। বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসীদের নিয়ে আমাদের আয়োজন প্রবাসের সংলাপ। সকল প্রবাসী ব্যবসায়ী, বিজনেস চেম্বারের সদস্য, রাষ্ট্রদূত, সামাজিক ক্লাবের সাথে জড়িত প্রবাসীদের নিয়ে আমাদের এই আয়োজন। প্রবাসী বাংলার মুখ অনুষ্ঠানের পক্ষ থেকে সকলকে পান্ডালা প্রীতি ও শুভেচ্ছা। প্রিয় দর্শক, আজ আমরা প্রবাসী সংলাপে মুখোমুখি হয়েছি সাউথ আফ্রিকা প্রবাসী বাংলাদেশী জনাব খলিলুর রহমানের সাথে। খলিলুর রহমানের বাড়ি পাবনার ঈশ্বরদীতে। তিনি দীর্ঘ 2 যুগ ধরে সাউথ আফ্রিকার কেপ টাউনে বসবাস করছেন এবং কেপ টাউনের একটি গ্রাম্য প্রাইমারি স্কুলে তিনি শিক্ষকতা করেন, কিংকং স্কুলে। কিংকং প্রাইমারি স্কুলে শিক্ষকতা অবস্থায় থাকায় তিনি নেলসন ম্যান্ডেলার সাথে তার সাক্ষাৎ এবং দেখা হয়। আমরা তারই সাথে মুখোমুখি হয়েছি আজ এই প্রবাসী সংলাপে। প্রিয় দর্শক, আপনারা দেখুন খলিলুর রহমান কি বলেন। আপনি ওই স্কুলে কি ধরনের লেখাপড়া ওরা করে বা ওদের স্ট্যান্ডার্ড কি লেখাপড়া? ওদের পড়াশোনা করাটা খুবই সিম্পল ভাবে করানো হয়। যেমন আপনার ওখানে প্লে গ্রুপ থেকে ক্লাস 1 to 3 পর্যন্ত ওরা বাচ্চার 3টা সাবজেক্ট পড়ে। ল্যাঙ্গুয়েজটা করেন, একটা লিটারেসি বলে, ম্যাথামেটিক্স আর লাইফ স্কিল। এদেরকে খেলাধুলা বা সাংস্কৃতিক কাজটা বেশি করানো হয়, যেটা মানুষের লাইফের জন্য প্রয়োজন। ওখানে এত বেশি সাবজেক্ট করানো হয় না। তো আমরা জানতে চাচ্ছি, আপনার সাউথ আফ্রিকার সোনার সিটি, গোল্ডেন সিটিকে বলা হয় জোহান্সবার্গ। জোহান্সবার্গে কত কি সোনার খনি রয়েছে বা কি পরিমাণ সোনা করেছে এবং কত আকার বা কত কত বড় ধরনের সোনার খনি রয়েছে, আমরা এটা জানতে চাচ্ছি। থ্যাংক ইউ আপনার প্রশ্নটার জন্য। সাউথ আফ্রিকার একটা বড় ইতিহাস আছে যেটা বলা হয় গোল্ডেন সিটি অফ দ্য ওয়ার্ল্ড। এখানে আপনার 159 ম্যান আছে, তার ভিতরে 44টা হচ্ছে আপনার জোহান্সবার্গে, যেটা বলা হয় গোল্ডেন সিটি। এটা একটা আর্ক আছে, যে আর্কটা আপনি ম্যাপে দেখলে বুঝবেন কোন এলাকায় গোল্ড ওখান থেকে রিফাইন করা হয়। সেটা কত কিলোমিটার ব্যাপী ওদের সোনার খনি? এইটা জোহান্সবার্গ শহরে আপনার মোটামুটি আসবে, আমার একজ্যাক্ট না জানলে হয়তো 110-20 কিলোমিটার দূরে হবে। কিন্তু জোহান্সবার্গ প্রভিন্সটা অনেক বড়, বলতে গেলে এটা পুরো বাংলাদেশ সমান একটা প্রভিন্স। তো এই সোনাগুলা ওরা কিভাবে বিদেশে মানে রিফাইনিং করে এবং কিভাবে তারা এই গোল্ডগুলাকে তৈরি করা বা গোল্ডের বার তৈরি করা
ওরা বিদেশে রপ্তানি করে, কিভাবে এটা? ওদের এখানে মাইন বিভিন্ন কোম্পানি আছে, তারা সেখান থেকে র প্রোডাক্ট উঠায় নিয়ে আসার পর রিফাইন করা হয়, ক্লিন করা হয়, ক্লিন করার পরে মোস্ট অফ দ্য গোল্ড আপনার এক্সপোর্ট হয় ইউরোপে, আর যেখানে গভর্নমেন্টে তাদের বিজনেস রিলেশন আছে সেখানে বিক্রি হয়। এই সকল জোহান্সবার্গের এই সমস্ত সোনার খনিতে কি বাংলাদেশি কোনো লোক কাজকর্ম করে জানেন কি? আমার জানা মতে আমরা যতগুলো বাঙালি আছে আমরা বেশিরভাগ বিজনেস ইনভলভ, কিন্তু এই ধরনের মাইনে কাজ করতে হলে আপনাকে রেজিস্ট্রি করতে হয়। ওদের একটা অ্যাসোসিয়েশন আছে যেখানে আপনাকে রেজিস্ট্রি করতে হবে, সেখানে আপনাকে কাজ করতে হবে, আপনি ইচ্ছা করলে যেতে পারবেন না। আমরা ট্রেনিং থাকতে হবে। বাংলাদেশি কোনো লোক? জি না। তো এখন ওই যে গোল্ডেন সিটি দেয় অর্থাৎ জোহান্সবার্গ সিটি দেয়, দেখতে কেমন আপনার কাছে? জোহান্সবার্গটা মেইনলি হচ্ছে আপনার বিজনেস সিটি, যেখানে আপনার বিজনেস জোন বলা হয়। এটা আফ্রিকায় হচ্ছে সবচেয়ে বড় ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। আর এখানে আপনি যাকে জিজ্ঞেস করবেন বলবে জোহান্সবার্গ ইজ নট এ প্লেস টু ভিজিট, ইজ প্লেস ফর বিজনেস। শুধু গোল্ড নিয়ে না, ওখানে আপনার ডায়মন্ড দিয়ে বলেন, এটা ওয়ার্ল্ডের ভিতরে বড় ডায়মন্ড পাওয়া যায় ওখানে। আর সব ধরনের বিজনেস করতে হলে জোহান্সবার্গটা হচ্ছে মেইন সিটি। আর যদি আপনি মনে করেন ভিজিটের জন্য যেতে হবে কেপটাউন উইল বি ওয়ান অফ দ্য বেস্ট সিটি ইন দ্য ওয়ার্ল্ড। আমরা জোহান্সবার্গ সম্পর্কে আপনার কাছে জানতে চাচ্ছি, পৃথিবীর সর্ববৃহৎ এয়ারপোর্ট হলো জোহান্সবার্গ, আফ্রিকার মহাদেশে সবচেয়ে বড় এয়ারপোর্ট হলো জোহান্সবার্গ। এবং জোহান্সবার্গে মিনিটে কতটি ফ্লাইট ওঠে নামে? এটা অ্যাকুরেট আমি বলতে পারবো না, তবে যতদূর নিউজে শোনা হয় পার মিনিটে ওখানে 10টা থেকে 12টা ফ্লাইট ল্যান্ডিং হয় এবং টেক অফ করে। অনেক বড় এয়ারপোর্ট। বেশ বড়, জি বেশ বড়। আর এমনি ন্যাশনাল বিউটি কি আছে? ন্যাশনাল বিউটি বলতে আমাদের একটা থিম আছে যে আফ্রিকা মানে হচ্ছে জঙ্গলের দেশ। এটা আপনাকে মধ্য আফ্রিকা থেকে একদম উপরে যেতে হবে। তবে সাউথ আফ্রিকার ন্যাচারাল জিনিস দেখার অনেক কিছু আছে যেটা আমরা না গেলে বিশ্বাস হবে না। আপনার যেমন 7 ওয়ান্ডার ভিতর টেবিল মাউন্টেন একটা জায়গা আছে, টেবিল মাউন্টেন। এটা আপনার সি লেভেল থেকে এটা অনেক উপরে, কেবল বেয়ে দিয়ে যেতে হয়, অনেক টুরিস্ট আছে ওখানে। তারপর আমাদের যে গ্রেট ম্যান আছে ম্যান্ডেলা, উনি যেখানে নাম্বার অফ ইয়ার্স ওনাকে প্রিজনে রাখা হয়, সে প্রিজনে উনি থাকছেন +-27 ইয়ার্স। সেটা রবিন আইল্যান্ড, সেটা একটা সমুদ্রের ভিতরে আইল্যান্ড, সেটা একটা জায়গা আছে। হেরিটেজ সাইট আছে অনেকগুলো। প্রাকৃতিক জিনিস দেখতে হলে আপনাকে বিভিন্ন জায়গায় ঘুরে দেখতে হবে। তো আপনার সাথে আমরা জানি যে নেলসন ম্যান্ডেলার দেখা হয়েছিল এবং সাক্ষাৎ হয়েছিল এবং আপনার সাথে সে হ্যান্ডশেক করেছে বা আপনার সাথে কথা বলেছে। তো নেলসন ম্যান্ডেলা আপনার সাথে কি কথা বললো এবং বাংলাদেশকে আপনি কি প্রেজেন্ট করলেন? সাউথ আফ্রিকা যাওয়ার আগে আমার ম্যাথামেটিক্স টিচার ছিলেন আব্দুল কাদের স্যার, উনি বলছেন তুমি যাচ্ছ, যদি পারো ওনার সাথে দেখা করো, হয়তো বা স্যারের দোয়াটা আল্লাহ কবুল করছেন। তো আমাদের ওখানে একটা ক্লিনিক উদ্বোধন হবে, তো সেই জন্য নেলসন ম্যান্ডেলা আসবেন, ওনার যেহেতু হোম ডিস্ট্রিক্ট। তো আমাদের ওখানে যে ট্রাফিক ডিপার্টমেন্টের হেড, মেয়র এবং ওখানে যে চিফ বলা হয়, উনি আমাকে বলেন টিচার চলো আমরা ম্যান্ডেলাকে হেলিকপ্টারতে ওয়েলকাম করি। আমি বললাম আমি কেন, আর আমাদের বাংলাদেশে আমি যেহেতু ছোট একটা মানুষ, বলে না তোমাকে আসতে হবে, বলে নিয়ে গেলেন। তো আমরা ওকে এসকর্ট করে স্টেজে নিয়ে আসলাম, পাশাপাশি বসে উনি আমাকে জিজ্ঞেস করে ইফ আমি ডক্টর। আমি বললাম যে না আমি একজন টিচার। বলে কোথায় তুমি টিচ করো? বলে আমার বাচ্চা এই যে সামনে বসে আছে। তো উনি আমার এই হাতটা ধরে বললো যে প্লিজ স্টে উইথ দেম, দে উইল নিড ইউ। সো ওনার মতো একজন মানুষ, এই কথাটা আমি ধরে রাখছি এখনো। আমার অনেক অ্যাডভান্টেজ আসছে ভালো স্কুলে যাওয়ার, আমি যাই না, আমি এখনো ছোট স্কুলে কাজ করি, ওদেরকে আমি হেল্প করি, স্পোর্টস সবকিছু করাই। তো এখনকার মতো সময় দেখা হলে তো আরেক কিছু জানতে চাই। অনেক ধন্যবাদ আপনাকে এই সময় আমাদের সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আপনারা দেখছেন প্রবাসী বাংলার মুখ অনুষ্ঠানটি পরিবেশিত হচ্ছে এলিন ফুড প্রোডাক্টস লিমিটেডের সৌজন্যে। অনুষ্ঠানের এই পর্যায়ে রয়েছে প্রবাসীদের টুকিটাকি খবরাখবর, চলুন দেখে নিই এক নজরে। কুয়েতে বাংলাদেশের বিভিন্ন স্যাটেলাইট টেলিভিশনের প্রতিনিধিদের সংগঠন বাংলাদেশ টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশন কুয়েতের উদ্যোগে এক বৈকালিক আড্ডায় মিলিত হন কুয়েত প্রবাসী গণমাধ্যম কর্মীরা। বৃহস্পতিবার বৈকালিক আড্ডায় গান, কবিতা আবৃত্তি, কৌতুক অভিনয় ও বিভিন্ন খেলাধুলার মাধ্যমে আনন্দময় পরিবেশে দিনটি কাটান কুয়েত প্রবাসী গণমাধ্যম কর্মীরা। কুয়েতের রিগাই পার্কে বৈকালিক আড্ডায় উপস্থিত ছিলেন বাংলাদেশ টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশন কুয়েতের সভাপতি মঈনুদ্দিন সরকার সুমন, সাধারণ সম্পাদক আহমদ জুবেদ, মোহাম্মদ জালাল উদ্দিন, শরীফ মিজান, আল আমিন রান, মোহাম্মদ হেফজু ও মোহাম্মদ সেলিম হাওলাদার সহ অনেকে। বিদেশের চমৎকার সুন্দর এক পরিবেশে বৈকালিক আড্ডায় প্রবাসী সাংবাদিকরা একত্রে মিলিত হতে পেরে আনন্দিত ও নিজেদের সন্তুষ্টির কথা প্রকাশ করেন। ফ্রেঞ্চ মাউথ বাংলাদেশি অ্যাসোসিয়েশনের উদ্যোগে ওশেন সিটি হারবার থেকে ফ্রেঞ্চ মাউথ ভেঞ্চার জাহাজের মাধ্যমে দীর্ঘ সময় ভ্রমণের মাধ্যমে নতুন বছরকে স্বাগত জানিয়ে এক আনন্দ ভ্রমণের আয়োজন করা হয়। আমাদের লন্ডন প্রতিনিধি ফজলুল হক জানান, ফ্রেঞ্চ মাউথ এ বসবাসরত প্রবাসী বাঙালিরা তাদের সপরিবারে ছোট ছোট ছেলে মেয়েদের সাথে নিয়ে আটলান্টিক সাগরের তীর দিয়ে দীর্ঘ সাগর পথে কর্নওয়েলের বিভিন্ন দর্শনীয় স্থানগুলো ঘুরে ঘুরে দেখেন। এই নৌভ্রমণে তারা পরিবার পরিজনের সঙ্গে ভ্রমণ করতে পেরে আনন্দিত এবং উল্লসিত। এই আনন্দ ভ্রমণ বিভিন্ন অনুষ্ঠানমালায় সাজানো হয়।
সাংস্কৃতিক অনুষ্ঠানে ছোটদের নাচ, গান ও কবিতা পাঠে পুরো অনুষ্ঠানটি সাফল্য করে তোলে এবং বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়। জাতির পিতা বঙ্গবন্ধুর আদর্শ প্রবাস প্রজন্মে ছড়িয়ে দেওয়ার আহ্বানের মধ্যে দিয়ে নিউ ইয়র্কে পালিত হল বাংলাদেশ ছাত্রলীগের 72তম প্রতিষ্ঠাবার্ষিকী। নিউ ইয়র্ক থেকে কানু দত্ত জানায়, যুক্তরাষ্ট্র ছাত্রলীগের উদ্যোগে বাংলাদেশ ছাত্রলীগের 72তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে জ্যাকসন হাইটসের একটি পার্টি হলে প্রতিষ্ঠাবার্ষিকী পালনে হাজির ছিলেন বাংলাদেশ ছাত্রলীগ, যুক্তরাষ্ট্র ছাত্রলীগের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ। গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের 72 বছর স্লোগানে যুক্তরাষ্ট্র ছাত্রলীগের সাবেক সভাপতি জেড এ জয়ের সঞ্চালনায় অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন জাহাঙ্গীর এইচ মিয়া, জাহিদ হাসান, আল আমিন আকুল, মহিউদ্দিন দেওয়ান, হাসিবুল মামুন, শাখাওয়াত বিশ্বাস, নুরুজ্জামান সরদার প্রমুখ। অনুষ্ঠানের শেষ পর্বে সম্মিলিতভাবে সকল নেতৃবৃন্দ কেক কেটে ছাত্রলীগের 72তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন। আবুধাবি বাংলাদেশ স্কুলের ছাত্রছাত্রীদের মাঝে নতুন বই বিতরণ করা হয়েছে। আরব আমিরাত থেকে ফাইজুল হক মানিক জানায়, দেশের ন্যায় সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবি সহ বাংলাদেশ স্কুলেও ছাত্রছাত্রীদের মাঝে নতুন বই বিতরণ বই উৎসব অনুষ্ঠিত হয়েছে। সোমবার আবুধাবি সহ বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে বাংলাদেশ স্কুল মিলনায়তনে এই বই উৎসব অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ডাক্তার মোহাম্মদ ইমরান। স্কুল অধ্যক্ষ মীর আনিসুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন স্কুল শিক্ষিকা মিসেস জেবুল নাহার ও মিসেস ইশরাত জাহান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দূতাবাসের ডেপুটি চিফ অফ মিশন মিজানুর রহমান। নিউ ইয়র্কে বছরের শুরুতেই ব্ল্যাক ডায়মন্ড খ্যাত সঙ্গীত শিল্পী বেবি নাজনীন একক গজল সন্ধ্যা শেষ হল। নিউ ইয়র্ক থেকে কানু দত্ত জানায়, শাম ই গজল শিরোনামে শনিবার জ্যাকসন হাইটসে বেলোজিনো মিলনায়তনে শো টাইম মিউজিকের ব্যানারে আয়োজন করা হয় এই গজল সন্ধ্যা। আমেরিকায় বাংলাদেশি কোন সঙ্গীত শিল্পীর এটাই প্রথম গজল সন্ধ্যা বলে জানিয়েছেন আয়োজক আলমগীর খান আলম। নিজের মৌলিক গান ছাড়াও বেবি নাজনীনের কণ্ঠে রবীন্দ্র, নজরুল সঙ্গীত, হিন্দি, উর্দু গান এবং গজলও শোনা যায় বিভিন্ন স্টেজ প্রোগ্রামে। এবারের আয়োজন ছিল শুধুই হিন্দি ও উর্দু গজল। সন্ধ্যায় বেবি নাজনীন গানের শুরুতেই আগত অতিথিদের ধন্যবাদ জানান। প্রবাসীও অনেক গজল প্রেমীদের উপস্থিতিতে তিনি অভিভূত হয়েছেন বলেও উল্লেখ করেন। বেবি নাজনীন গজল সন্ধ্যা শুরু করেন গোলাম আলীর গজল দিয়ে আর শেষ করেন বিভিন্ন শিল্পীর প্রায় 25টি গজল দিয়ে। সন্ধ্যা থেকে শুরু হওয়া অনুষ্ঠান চলে মধ্যরাত অবধি। দিনকত নীরবতায় দর্শক শ্রোতারা উপভোগ করেন শামি গজল। 4 জানুয়ারি বাংলাদেশ ছাত্রলীগের 72তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সর্ব ইউরোপীয় বঙ্গবন্ধু পরিষদের উদ্যোগে পূর্ব লন্ডনের একটি রেস্টুরেন্টে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সাবেক সিলেট জেলা ছাত্রলীগের 75-এর পরবর্তী প্রতিষ্ঠাতা সভাপতি ও সর্ব ইউরোপীয় বঙ্গবন্ধু পরিষদের সম্মানিত চেয়ারম্যান ডক্টর ফয়জুল ইসলাম ও সভা পরিচালনা করেন অন্যতম যুগ্ম সাধারণ সম্পাদক বাবুল হোসেন। আমাদের লন্ডন প্রতিনিধি ফজলুল হক জানান, সভায় অন্যান্যদের মধ্যে ছাত্রলীগের সদস্য হিসেবে বিভিন্নভাবে তাদের অনুভূতি তুলে ধরে বক্তব্য রাখেন প্রধান অতিথি যুক্তরাজ্য আওয়ামী লীগের প্রবাস বিষয়ক সেক্রেটারি ও বঙ্গবন্ধু পরিষদের উপদেষ্টা জনাব আনসারুল হক, সহসভাপতি জনাব ব্যারিস্টার মাসুদ চৌধুরী, মুক্তিযোদ্ধা এম এ মান্নান, আফজাল হোসেন সিদ্দিক মিয়া, আব্দুল জলিল চৌধুরী, খোকন হায়দার, মোহাম্মদ মুজিব হোসেন, আবু হোসেন ওয়াদুদ, মিসেস রাহেলা শেখ, এমডি সাইফুল হোসেন চৌধুরী, মজুমদার মিয়া ও ফিরোজ আহমেদ বিপুল প্রমুখ। প্রিয় দর্শক, ঘড়ির কাঁটা বলছে আজ সময় হয়েছে বিদায় নেবার। আমাদের অনুষ্ঠানে আপনাদের প্রতিষ্ঠানের যে কোনো সংবাদ সম্প্রচার করতে সরাসরি যোগাযোগ করুন 01704777777 এই নম্বরে এবং ইমেল করুন probashibanglarmukh@gmail.com এই ঠিকানায়। আপনারা অনুষ্ঠানটি ইউটিউবে দেখতে সাবস্ক্রাইব করুন youtube/প্রবাসী বাংলার মুখ ATN বাংলা। আজকের মতো বিদায় নিচ্ছি আমি শান্তা জাহান। দেখা হবে আগামী আয়োজনে। আল্লাহ হাফেজ।